নিতেন তাও মনে করতাম যে আমাদের একটা ছোট ভাই, একটা ছোট জাতির একটা প্রতিনিধি উনি বিপক্ষে ছিলেন বলে আনছেন, তাও মেনে নিতাম। কিন্তু আপনি যাদের নিছেন এটা লজ্জা। আমি চরমভাবে ক্ষিপ্ত। আমি বলতেছি না ওয়াকারের সরকার, আমি তাই বলবো। ওয়াকারকে আমি এতদিন ভদ্রভাবে কথা বলতাম, এখন আর বলবো না, পরিষ্কার বিপক্ষে কথা বলবো। আমি প্রতিদিনই বলবো, যতক্ষণ পর্যন্ত বহুদিন ধরে বলতেছিলাম আমি যে হাসান আসিফের কথা বলেন। আজকে 1.5 মাস লাগছে ওনাদের কথা বলতে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। ওনারা নিজেদের কি মনে করেন, আইনের ঊর্ধ্বে নাকি না? দেশে একটা আইন আছে। একটা জিনিস ইলিয়াস ভাই বলি, এই যে অফিসারদের ওয়ারেন্ট হয়েছে আজকে 12 তারিখ, যোগদান করে নাই, তাদের অবর্তমানে যদি বিচার হয় তারা নিজেরা বলতে পারবে না কখনো জামিনের অপরাধ, তারা হাজির হয় নাই। সেনাপ্রধান তারা রক্ষা করতে পারবে না, এবং তাদের অবর্তমানে বিচার হওয়ার ব্যবস্থা করতেছে সেনাপ্রধান। সেনাপ্রধান ভুলে গেছেন বিএনপি সরকারের সময় বিএনপির আইজিপি এক ওই সার্জেনের সিলেট না দেওয়ার জন্য আইজিপি বাড়ি চলে গেছে। স্যার মনে আছে আপনার? স্যার এক ট্রাফিক সার্জেন সেলুট দেয় নাই, আইজিপি বাড়ি চলে গেছে বিএনপি সরকারের সময়, বিএনপির আইজিপি। আর এটা তো গুম খুন, চরম মারাত্মক অবস্থা। ইলিয়াস ভাই, আমি এই যে কতটা মাস বছর, ইলিয়াস ভাই আমার এই যে 1 বছর 6 মাস 14 দিন আমার পরিবার, আমি যা পছন্দ করতাম তা খাই নাই। কান্নাকাটি, বাচ্চারা এক জায়গায় ঘুমাইতো, বাবাকে খুঁজতো, এক কলিং বেল দৌড়ে যাইতো। এদের যে কষ্ট সেই পর্ব তো বলি নাই, আমার যে কষ্ট সেটা বলি নাই, চুপ ছিলাম। এখন তো চুপ থাকার কায়দা নাই। এখন বই লিখতেছি, একটা সব ফাঁস করে দিব। ওখানে গুম কমিশন অনৈতিকতা উল্লেখ করবো, ইনশাল্লাহ বই লিখবো, ডকুমেন্টারি করবো। কাউকে ছাড় দেওয়া যাবে না। কোন ক্ষমতা বলে আপনি এই অপরাধীদেরকে আপনি বিচার করবেন সেনাবাহিনীতে? আপনি এমন কি করছেন? কারণ 5 তারিখ পর্যন্ত গুলি করে নাই সেনাবাহিনী, 5 তারিখ পর্যন্ত বিডিআর গুলি করে নাই। 5 তারিখ সকালবেলা আমি মিরপুর ডিসিতে বেরোতে গেছিলাম, প্রেস ক্লাবে যাবো, আমাকে 1.5 ঘন্টা ডিলে করে দেওয়া হয়েছে। যে ব্রিগেড কমান্ডার, সে ব্রিগেড কমান্ডার আজকেও সেখানে হাজির আছেন। এখন বলেন কি করা যাবে? এটা কি আওয়ামী লীগ সরকার না নতুন সরকার, বিপ্লবী সরকার? না না স্যার, এবার ধরেন 111 সময় খালি মানে মানে পরিচয় দিয়ে দিয়ে সরাসরি ব্যবসায়ীদের ডেকে ডেকে ডিজিএফ অফিসে নিয়ে 100 কোটি 500 কোটি টাকা চাঁদাবাজি করা হইতো। এবার আর পরিচয় দেওয়া করা হচ্ছে, এবার গোপনে গোপনে মানে সব ইউনূস সরকারের উপরে দোষ চাপায় করা হচ্ছে, বাট ওই সেম জিনিসগুলোই হচ্ছে। তো পরিবর্তনটা কি জানেন? 111-এ কেউ বলতে পারে না 111-এ এই যে চামচা আরেকটাকে ঢুকাইছে, আপনার মনির হায়দারদের মতো চামচারা তখন আপনার ডিজিএফআর হয়ে কাজ করেছে। এখন কিন্তু বাইরের লোকজন আছে, আমরা আল্লাহর রহমতে, আল্লাহ যদি বাঁচায় রাখে সেনাবাহিনী ওই সুবিধা পাবেন না, এবং রিটায়ারমেন্টে যাবেন মেয়ে ছেলে জামাই 14 গোষ্ঠী নিয়ে অপমান করতে থাকবো, সারা জীবন অপমানিত হবেন। আর আসিফ নজরুল এই যে সুযোগ পেয়ে আপনি যে সেনাবাহিনীর চরের মতো কাজ করছেন, মূল চর তো সেনাবাহিনীর চরটা তো মূলটা হলো আসিফ নজরুল, এবং সে তাদের পছন্দের সব লোকজনকে আসিফ ইউনূস সরকারের ভেতরে ঢুকাচ্ছে। তো আমরা এই জিনিসগুলো অবশ্যই মনে থাকবে। আপনাদের মতো সেনাবাহিনীতে দেশপ্রেমিক অনেক মানুষ আছে যারা এখন কাজ করছে। আমরা তো একদম ঢালাও ভাবে সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে পারবো না, সেই কি বলবো যে মানে ভুলটা আমরা নিজেরাও করতে চাই না। কিন্তু আমরা সেনাবাহিনীর কাছে এইটুকু দাবি করব যে 25শে ফেব্রুয়ারি বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যাযজ্ঞের মধ্যে বিডিআর সদস্যরা যেমন কেউ কেউ জড়িত, তারা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটার সাথে জড়িয়েছে, কিন্তু এটা মূল পরিকল্পনার সাথে এই হত্যাকাণ্ডকে ঠেকানো যেত, সেই যারা ঠেকানি, যারা এটাকে হতে দিয়েছে, তারা হচ্ছে মূল সেনাবাহিনী। এবং আমি কালকে আপনারা দুইজনকে আমি বিষয়টা জানিয়ে রাখি যে একজন সৈনিকের সাথে কথা বলছিলাম, দেখেন কত নির্মম, কত নিষ্ঠুর ওরা। সেই ব্যক্তি 10 মাস চাকরি করেছে 25 তারিখের পরেও, একজন মেজরকে সে বাঁচিয়েছে। সেই মেজর আবার বের হয়ে বক্তব্য দিয়েছেন যে হ্যাঁ আমাকে এই সিপাহী এরা আমাকে বাঁচিয়েছে। তাকে এই 10 মাস বলা হয়েছে যে হ্যাঁ তুমি গ্রেট জব করেছো, তাকে ইন্সপায়ার করা হয়েছে। 10 মাস পরে হঠাৎ করে তাকে সে ছুটি দিয়ে গেছে, আসার পরে তাকে গ্রেপ্তার। প্রথমে বলেছে যে তোমাকে সাক্ষী হইতে হবে, কি সাক্ষী? এই সাক্ষী দিতে হবে। সে বলছে না স্যার আমি তো এরকম না, আমি শুধু একটা জিনিস দেখেছি যে মেডিকেল কোরের কয়েকজন ডাক্তার, আর্মি অফিসার এরা এসেছিল, আমি ওনাদেরকে বাঁচিয়েছি, আমি তো এইটাই জানি, এর বাইরে তো আমি ভেতরে কি হয়েছে জানি না। বলছে না তোমাকে এটা বলতে হবে। তাকে নিয়ে গিয়েছে, 62 দিন আটকে রাখা হয়েছে সিআইডি অফিসে। স্যার আপনি মানে চিন্তা করতে পারেন যে সিআইডি অফিসে পর্যন্ত গিয়ে সেনাবাহিনীর লোক
মেজর বেলায়েত এবং মেজর শফিক। এই দুইজন তাকে নির্মম নির্যাতন করেছে। বারবার একটা কথা বলেছে যে তুই বলতে পারবি না যে সেনাবাহিনীর অফিসারকে তুই বাঁচিয়েছিস, এইটা তোর ভুলে যাইতে হবে। এটা যদি বলিস তাহলে তোর মেরে ফেলবে। ওর পাশে ওর কমান্ডার ছিল, সেই কমান্ডারকে মেরে ফেলেছে। বলছে এই যে মারলাম, দেখছিস আওয়াজ বন্ধ হয়ে গেছে না, ওরে মেরে ফেলছে, তোর অবস্থা হতে হবে। যা বলছে সেটা সে। এই মেজর বেলায়েত তখনকার তৎকালীন মেজর এই মেজর বেলায়েত তোর পায়ের মধ্যে বুট দিয়ে চাপ দিয়ে ধরে তারপরে বলেছে যে বলবি নাকি মেরে ফেলবে। এরপরে সিআইডির একজন অফিসার এসেছেন, তাকে বলেছেন যে দেখো ভাই, তুমি এটা স্বীকার করো, তোমার কিন্তু মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও এটা এই যা শিখাই দিচ্ছি এটা বলো, বলে তারপরে জেল খাটো, জেল থেকে তারপরে জামিন টামিন নিয়ে বের হয়ে যাবে একদিন, কিন্তু এটা যদি না বলো তোমার বাঁচায় রাখবে না। এটা সেনাবাহিনী, এটা চিন্তা করা যায়? এই সেনাবাহিনী চেঞ্জ করতে হবে, নাহলে সেনাবাহিনী আমাদের দরকার নাই। এটা 100% চেঞ্জ করতে হবে ভাই। এই সেনাবাহিনীতে এই দেশ রক্ষা হবে নাকি? তারা ভারতের কথায় তার নিজের সহকর্মীদেরকে গুলি করে হত্যা করে। এটাতে আমরা কি করব? আমরা সেনাবাহিনী বিদেশে, আমরা সেনাবাহিনীর সবচাইতে সেনাবাহিনীর প্রেমিক, আমরা সেনাবাহিনীকে সর্বোচ্চ সম্মানের জায়গায় দেখতে চাই। যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সবচেয়ে সহানুভূতিশীল। আপনি বিশ্বাস করবেন, বিডিআর যারা জেলখানায় আছে, যারা জেল থেকে বেরোচ্ছে, তাদের পরিবার, এই এখনকার যেই ভারতের পাঁচাটা দালাল, এই সেনাবাহিনীর চাইতে বিডিআর এর পরিবার সেনাবাহিনীর পরিবারের প্রতি বেশি সহানুভূতিশীল, বেশি সংবেদনশীল। তারা তাদের অফিসারদের জন্য কান্না করে। আমার সাথে কথা বলতে যে কান্না করছে যে স্যারকে আমি বাঁচাইতে পারি না, স্যার আমাকে অনেক আদর করতো, মায়া করতো। এই হচ্ছে সেনাবাহিনী। আর এই সেনাবাহিনীর শহীদ পরিবারের একাংশকে এজেন্সি কিনে ফেলছে, তাদেরকে দিয়ে অ্যাসোসিয়েশন করতেছে, তাদেরকে দিয়ে এই বিডিআর এর যারা নিরীহ সৈনিক, যারা অপরাধ করে নাই, প্রমাণ হয়েছে, তারা 16 বছর জেল কাটার পরেও তাদের মুক্তির জন্য কেন কথা বললাম, আপনাকেও এটার জন্য দোষারোপ করছে, আমাকে হাসিনকেও দায়ী করা হচ্ছে যে আমাদের নিশ্চয়ই কোনো আল্টেরিয়ার মোটিভ আছে যে জন্য আমরা সৈনিকদের পক্ষে কথা বলছি। বাট আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেউ নিরপরাধ প্রমাণিত হবে তাকে অবশ্যই ছাড়তে হবে। আইনে যদি তার মুক্তি অ্যালাউ করে তাহলে তাকে বাইরে বেরিয়ে আসতে হবে। যে সত্যিকার খুনি তাকে আমরা প্লেনে চড়িয়ে সুন্দর করে বিদায় দিলাম, এখন যারা আশেপাশে ছিল ছাগলের 3 নম্বর বাচ্চাগুলোকে নিয়ে আমি ফাঁসির আসামি বানাইছি, এটা তো হইতে পারে। স্যার আমি একটা কথা বলি। বলো। এই যে নুরুল ইসলাম সাহেব মারা গেলেন, উনি আমার সুবিধার ছিলেন। গফর মল্লিক আমার সুবিধার ছিলেন। দুজনই আমার খুব ভালো, মানে বেস্ট পসিবল এসে এই দুজনকে। নুরুল ইসলাম সরাসরি পক্ষে নেওয়ার জন্য সেনাবাহিনী মারা গেছেন। গফর মল্লিক তার বাসায় কিন্তু একটা অফিসারকে রাখছেন। এখন আমরা কি হয়েছে, 4-5 জন সন্ত্রাসী বা ছিনতাইকারী যদি কোথাও ডাকাতি করে, 2 জন অ্যাক্টিভ থাকে, বাকি 3 জন থাকে বাঁচানোর জন্য। এবং ধরে ফেলে তারা মারধর করে তাকে সেভ করে নিয়ে যায়। এখন যদি গফরমল্লিক তাকে মারতেই চাইতো ওই অফিসারকে, বাসা নিয়ে তো রাখতো না, বাসা নিয়ে তো তার ব্রিডিং হইতে পারবে না। এই আইকিউ যদি না থাকে অফিসারের, আমি কি বলবো, তাকে নিয়ে কি সে নিজে মরবে নাকি? এত বড় মব খেপে গেছে। এখন এই লোক মানে তাকে বাসা নিয়ে রাখার জন্য সে এখন বিপদে না, সে ঘরে বসে পরিকল্পনা করছে। কি পরিকল্পনা হয়েছে? পরিকল্পনা তো যুদ্ধ ওই তোমাদের ঘটনা ঘটার আগেই হয়ে গেছে। তারা তো বুঝাতে পারতেছি না, সে সেন্টিমেন্টেড। তোমার যা হওয়ার হয়েছে, বেঁচে তো গেছো, সত্য ঘটনা বাই করি, সত্য ঘটনা কোথায় পাবো? যারা জেলখানা তারা সেখানে। ভাবিদেরকে যদি 100টা করে যদি আপনি বিল্ডিং দেন, ফ্ল্যাট দেন, ক্ষতিপূরণ শেষ হবে না, অপূরণীয়। কিন্তু মূল যে অপরাধী পরিকল্পনাকে দায় করতে গেলে তো আমাকে আসল জায়গায় আঘাত করতে হবে। সেটা একমাত্র এই তাপস সব বিদেশে এই স্বল্প সময় করতে গেলে সেটা জেলখানায়। ওই ধারাটা পরিবর্তন না করে জেলখানা ওই লোকটাকে এনে আমি ব্যয় করতে পারতেছি না। এখন যত চিল্লাচিল্লি করুক আদমি, স্যার আমি এখানে ছিলাম, কেউ যদি না বলে সে এখানে ছিল না, তাহলে প্রমাণ করতে পারবেন না আদালতে যে আপনি আইন আদালতে ছিলেন। স্যার বুঝতে পারছেন আমার কথাটা? অবশ্যই অবশ্যই। আর মানে একই কেস, আর বাকি যারা কাছে তার একই কেস। দ্যাট শুড বি আই উইটনেস লাগবে, তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হবে না। আজকে পরিকল্পিত আমাকে নেওয়া হয়নি ওখানে। যতই নয় সই করুক, আই এম ক্লিয়ার, কারণ তো ফৌজদারি কার্যবিধি ভালো বুঝি আমি। সেই ভাই এই দেশে কি এমন কোন বিবেকবান নাই, সব মানে উপদেষ্টা পরিষদে কেউ নাই যে এই বিষয়টা রিয়েলাইজ করবে যে ষড়যন্ত্রটা কোথায় চলতেছে? আমরা এখন এই 6 মাস 7 মাস পরে আমাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে পড়তে হবে।
যে এখনো পর্যন্ত আমরা প্রকৃত এই গুম খুনের মতো প্রতিশোধের মানে অপরাধের আমরা শাস্তি যাদের দিতে চাই তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য এখন আইনের ফাঁক ফোকরের মধ্যে তাদেরকে রেখে দিচ্ছি? এটা কি গ্রহণযোগ্য হতে পারে? আর এখানে বলা হচ্ছে বিডিআর এর একই রকম, কিন্তু একই রকম ঘটনা ওখানেও কিন্তু যদি সাক্ষী যদি কেউ যদি না বলে যে হ্যাঁ আমি অমুককে দেখেছি, আমি রাজনৈতিক নেতৃবৃন্দ বা অমুক অফিসারকে দেখেছি, সে আলাপ করছে এই বিষয়টা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি সাক্ষী দিতে পারবো না, তাকে কোনো শাস্তির আওতায় নিতে পারবো না। অথচ সেই সাক্ষীগুলোকে আমরা জেলে রেখে আমি আইন করতেছি, টার্মস অফ রেফারেন্সে লিখতেছি যে এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনবো। আবার এখন না না এখানে আবার একটা পার্টিকে এখান থেকে বলা হচ্ছে যে লিস্ট করে নাকি মারা হয় নাই, গণহারে মারা হয়েছে। তাহলে কিছু অফিসারকে দেখা মাত্র গুলি করা হয়েছে, কিছু অফিসারকে ধরে নিয়ে কোয়ার্টারঘাটে রাখা হয়েছে, কিছু অফিসারকে সৈনিক লাইনে নিয়ে রাখছে। এই সৈনিক লাইনে সৈনিকের বাসায় এরা কারা? দে আর পার্ট অফ দি কনস্পিরেসি। কর্নেল মুজিবকে ভুল করে মারা হয়েছে স্যার। আমি জানি না, তার উনি তো প্রথম বই আর বলো নাই ভাই, আমরা খুব ট্রাবলে আছি আর কারোর আমরা কারোর কষ্ট দিতে চাই না, আমি ফ্যাক্ট বলছি। যারা দিন কাটিয়েছে তাদেরকে অবশ্যই সেকশন 31 এর আওতায় তাদেরকে বিচার করতে হবে। বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন 31 এই, এবং এটা কখনো তামাদি হয় না, এটার মধ্যে লেখা আছে যে এই বিচার 100 বছর পরেও করা যাবে, সুতরাং এটা করতে হবে। এই 44 রাইফেল ব্যাটালিয়নের সিও কে, শামসকে, তার অফিসার 4টা, তারা 4 জনে মিলে জীবিত বেরিয়ে আসছে এবং তারা রীতিমতন যমুনাতে কথাবার্তা বলছে, সারাদিন 2 দিন ধরে তারা কথাবার্তা বলছে। ওই সময়ের যে বক্তব্য, কর্নেল শামসের যে বক্তব্য, তিনি যে হাস্যরসাত্মক ভাবে বক্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে যেন মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। 57 জন অফিসার যে নাই, এটা তার মনে কোনো রিগ্রেশনও নাই, কোনো মানে স্যাডনেসও নাই, কোনো কিছুই নাই। সে এসে প্রধানমন্ত্রী বিরাট এক কাজ করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে, এতে আমরা বেঁচে এসেছি, না হলে আমরা বাঁচতে পারতাম না। না ওইটার মধ্যে সে কতগুলো মেসেজ দিয়েছে, কিন্তু মেসেজ দিয়েছে হচ্ছে যে 11টার মধ্যে সব হত্যাকাণ্ড শেষ হয়ে গেছে, 11টার ভিতরে সব ঘটনা শেষ হয়ে গেছে। এটাও সে তাকে মানে বলে দেওয়া হয়েছে তুমি এই কথাটা বলবা, তুমি ভিতরে ছিলা, তুমি বলবা 11টার মধ্যে। কিন্তু সে তো একা সাক্ষী না, ষড়যন্ত্রকারী সে তো একা না, আরো তো ভালো লোক ভিতরে ছিল যারা প্রকৃত ঘটনা বের করছে, কখন কিভাবে কাকে ধরে ধরে কোথা থেকে খুঁজে মারা হচ্ছে, এই জিনিসগুলো ওরা বুঝে নাই। যাই হোক, আমরা সেই বিষয়গুলো অবশ্যই সামনে চলে আসবে, এবং যারা আসবে এদের ছেলে মেয়ের বাচ্চা টাচ্চা যারা যেখানে আছে, আপনারা তাদেরকে চিনা রাখেন, এদেরকে দেখলে থুতু দিবেন, এদেরকে সামাজিক ভাবে প্রচন্ড রকমের অপমান করতে হবে। ইলিয়াস ভাই, জি, যত ইন্টারনাল সিকিউরিটি হয় এর দায়িত্ব হোম মিনিস্টারের, হোম মিনিস্ট্রি। র্যাব হলো হোম মিনিস্ট্রির আন্ডার একটা বাহিনী। র্যাব গেটে ছিল এবং গোলদারের সাথে কথা বলতেছিল 2টা সিও, তাকে ঢুকতে দেয় নাই। কে দেয় নাই? র্যাব এডিজি কর্নেল রেজানুর, উনি জেনারেল হয়েছেন পুরস্কৃতভাবে, গল্ফ খেলে বেড়াচ্ছেন, কিন্তু সেনাপ্রধান চোখে দেখেন নাই এনাদেরকে, এবং কমিশনও দেখতেছেন না, পাসপোর্ট শেষ করতেছেন না। মামুন খালেদ আমার খুব লজ্জা লাগে এই কুখ্যাত গুলি, মামুন খালেদ, রেজানুর, কারণ শামস, এরা যে গেট থেকে লোক উঠে নিয়ে আসে, এরা যে ভিতরে ঢুকে গেছিল, একটু ঢুকলেই হইতো, আর মারা পড়তো না। লজ্জা কার? আমাদের সেনাপ্রধান তো লজ্জা লাগে না? আজকে এই গুম খুন যে আমাদের জেনারেলগুলি করছে, এটা কিরকম কাজ? মানুষ মারা গেলে তো দোয়া দুধ করে চলে যাবে, ভুলে যাই আমরা। মাসের পর মাস, বছরের পর রেখে দিচ্ছেন, আবার তাদের জন্য রক্ষা করার জন্য তাদের সম্মান হানি সেনাবাহিনীর, সেনাবাহিনীকে অন করে এই গুম খুন, তাই তো মনে হইতেছে। আজকে যে রক্ষা করলে ভবিষ্যৎ তাই হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, ভবিষ্যতে করতে সাহস না পায়। আর এই ধরনের কিছু অফিসার না থাকলে আমাদের সেনাবাহিনী কিচ্ছু হবে না। সেনাবাহিনী আরো সুন্দর করে সংগঠিত হবে, সব ভাইসেস। স্যার, আমার কাছেও এই একই কথা, এই একই যে দেখেন, আপনি যেভাবে করছেন, সেনাবাহিনীর এই অফিসাররা যদি এইভাবে আপনি বের করেন, তাহলে সেনাবাহিনীর মান সম্মান কি থাকবে? আমাদের যে সম্মান, সেটা তো অক্ষুণ্ণ থাকবে না, বুঝছেন? এই ধরনের কথাবার্তা বলে তো তারা কি সব চোর বাটপার নিয়ে তারপরে সেনাবাহিনীর সম্মান রাখতে চায়? এইভাবে সম্মান থাকবে? আবার ওই একই কাজ করবে। ইলিয়াস ভাই, আমার বিরুদ্ধে একই অভিযোগ, আমি সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করছি। আমার একটাই প্রশ্ন,
যে গুম খুনের সাথে জড়িত, যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, যে নারী গঠিত কেলেঙ্কারিতে একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যে তার অফিসটাকে কলুষিত করছে, সে লজ্জিত হবে না আমি তার কথা প্রকাশ করলে সেনাবাহিনীর সম্মান পূর্ণ হবে? না স্যার, আপনারা দুইজনই আমার খুব প্রিয় মানুষ, দেশের মানুষের কাছেও অত্যন্ত প্রিয় মানুষ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এদের হাত তো অনেক লম্বা। এরা চাইলে আপনি জানবেন কে করছে, অসুবিধা কিসের? এই প্রকাশ হতে সুবিধা, ধরেন আমাদের এই দেশে আমি কিন্তু মানে কর্নেল হাসিনুরকে কিন্তু আমি ভয়ঙ্কর রকমের সম্মান করি। ওনার প্রতি আমার কি সম্মান, আমি ওনার সামনাসামনি দেখাই না কোনোদিন, প্রচন্ড সম্মান করি। উনি প্রথম ব্যক্তি, ওনার যে সাহস, উনি প্রথম ব্যক্তি যে যত কথাই বলুক, যত সেনাবাহিনীর যত অফিসার যত কথা বলুক, উনি প্রথম ব্যক্তি যে কিনা এই গুম খুন, এই আয়নাঘরের কথা আনে এবং এমন একটা সময় বলে যেই সময় কেউ এটা বলা মানে এটা মুখ দিয়ে উচ্চারণ করাই বিশাল আতঙ্কের মনে করতো। ওই সময় এটা ওনার বলার কারণে যে জিনিসটা হয়েছে মানুষ জেনেছে, 1 নাম্বার। 2 নাম্বার, ওনাকে কিন্তু আর গুম করতে পারে নাই, কারণ ওনাকে করলে কিন্তু তখন বুঝতো যে এই সরকারি করেছে, সেনাবাহিনী করেছে। হাসিনের আরেকটা গল্প বলি, ও নিজে কখনো বলে নাই। হাসিনের কিন্তু বীর প্রতীক সেনাবাহিনীর সর্বোচ্চ মানে কি শান্তিকালীন সময়ে যে খেতাব দেওয়া হয়েছে আজ পর্যন্ত, বীর প্রতীক আছে তার। পুলিশ র্যাবে থাকার তার এক্সট্রাঅর্ডিনারি সার্ভিসের জন্য প্রেসিডেন্ট মানে পুলিশ পদক রয়েছে এবং রাইফেলস পদকও সে পেয়েছে। এবং সে আজকে আমাদের সামনে হাজির কেন জানেন? তার এই রাইফেল পদক গ্রহণের জন্য তার চিঠি গেছে চট্টগ্রাম, সে ছিল ময়মনসিংহ। সে যদি চট্টগ্রামে থাকতো অথবা চিঠি যদি ময়মনসিংহ যেত, আজকে আপনার 58 জনের মধ্যে তাকে হিসাব করতে হইতো। আজকে গুমের গল্প কেউ জানতো না। হাসিন কি ঠিক? তার মানে প্ল্যানিংটা কত নিখুঁত ছিল যে কাকে কাকে বিডিআর এ নিতে হবে এবং তাদেরকে। এখন যদি কোনো শহীদ পরিবারের কেউ বলে যে লিস্ট করে মারা হয় নাই, আমার ঘেন্না হয় এগুলো শুনতে, যে কারা সৈনিক লাইনে ছিল। রেজানুর তো খালি ভার্বাল অর্ডার নিয়ে আপনার র্যাবে যায়, তারপরে এই যে গুলজার স্যারকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে বিডিআর এ জোর করে। তার ওই দিন অফিস করার কথাও না, ওইখানে যায় সে, ঠিক আছে যাও, সমস্যা নেই, আমরা ইউনিফর্ম বানানো হচ্ছে বাইরের টেলার দিয়ে। নরমালি বিডিআর এ জয়েন করলে বিডিআর এর দর্জি আছে যে তার ইউনিফর্ম সেলাই করে, তাকে দরবারে হাজির থাকার এনশিওর করার জন্য তার ইউনিফর্ম বানানো হয়েছে বাইরের থেকে। এরকম আরো কয়েকজন অফিসার আছে যাদের ইউনিফর্ম বাইরের থেকে বানানো হয়েছে। এলআই স্যার একটা স্যার 3 দিন সময় পাইছে স্যার, একটা ব্যাটালিয়নে এতদিন ছিলেন, 3 দিনে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং আমার সাথে কথা হচ্ছে রাতেরবেলা যে তুমি ঢাকা আসো, তোমার কথা জরুরি আসো। আমি ছুটি চাইছি ময়মনসিংহ থেকে, আবার তখন আমাকে ছুটি দেয় নাই স্যার। আল্লাহ বাঁচাইছে আমাকে। কি আরেকটা জিনিস, মানে আপনার এটা সেনা আইনের ব্যত্যয়, যেটা সেনাবাহিনীর নিয়ম হচ্ছে আপনি যদি রেগুলার ইউনিটের বাইরে কোথাও চাকরি করেন, ইউ হ্যাভ টু কাম ব্যাক টু রেগুলার ইউনিট এগেইন। মানে ফেরত যাইতে হবে, তারপরে তাকে বিডিআর আসতে হবে। এরকম অনেকগুলো ঘটনা ঘটছে, র্যাব থেকে বিডিআর আসছে। এই জিনিসগুলোর ইনভেস্টিগেশন করলে যারা পোস্টিং করছে তাদেরকেও এই তদন্তের আওতায় আনতে হবে, কারা এই পরিকল্পিতভাবে এই অফিসার গুলোকে লিস্ট করে করে বিডিআর এ ঢুকাইছে। এটা কিন্তু শুধু মানে যারা ওই দিনের ইনভলভ তারা কিন্তু না, একটা পরিকল্পনার অংশ, একটা গ্রুপ ছিল এই আর্মিতে পোস্টিং যারা করে না। এবং স্যার ঘটনার পরপর আমি যেটা মানে আমার এই অনুসন্ধানে যেটা বেরিয়েছে যে অনেক অফিসারকে ঘটনার পরপর খুব মানে যাদের বিরুদ্ধে প্রচন্ড রকমের অভিযোগ গুম খুনের, সেই ধরনের কিছু মানে দুর্ধর্ষ কিছু অফিসার, এদেরকে র্যাব 2, র্যাব 1 এবং র্যাব 10 এই জায়গাগুলোতে, এটা 2SC থেকে শুরু করে আপনার বড় বড় জায়গাগুলোতে বসানো হয়েছে, মেজর, লেফটেন্যান্ট কর্নেল এগুলোকে বসানো হয়েছে। এবং তারা, আমি বিডিআর এর সদস্যদের সাথে কথা বলে যেটা জানলাম, ওই অফিসাররা বিশেষ করে র্যাব 2 তে, র্যাব 1 এবং র্যাব 10 এ, র্যাব 2 এর ব্যাপারে সবচাইতে বেশি অভিযোগ তাদের প্রচন্ড মারধর করা হয়েছে। এবং সকালে নিয়ে যাওয়া হয়তো জলজ্জান্ত একটা বিডিআর এর সৈনিককে, সন্ধ্যায় তার লাশ ফিরে আসতো, কেউ জানেও না। এরপরে কিন্তু এই ঘটনায় কিন্তু 150 বিডিআর এর সময় ম্যাক্সিমাম হয়েছে এটা।
এই নিউজও কেউ করে না, কোনো পত্রিকা টেলিভিশন কোথাও এই নিউজ, এই সেনাবাহিনী এটা যেতেই দেয় না এই নিউজ কোথাও বাইরে, এটা করা পাপ ছিল তখন। এই হচ্ছে স্যার অবস্থা। যাক, আমার মনে হয় আল্লাহ একজন আছেন, আমরা নিয়মিত এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা জানবেন এখনো পর্যন্ত ওয়াকারদের মতো ভীতু কাপুরুষ এবং এই যে রেজানুরদের মতো সন্ত্রাসীরা সেনাবাহিনীতে যদিও ছিল, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরদের মতো দেশপ্রেমিক অফিসাররাও আছে। আমরা তো বাইরে আছি, ইনশাল্লাহ সেনাবাহিনীকে শুদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি নাকি জোর করে হাসিনার মতো করতে, হাসিনা যেমন বলতো যে দেশের ভাবমূর্তি আমরা আগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, আমরা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন জায়গায় যা দেশের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালাই, এই কাজটা এখন তারা করছে। কালকে একজনের বক্তব্য শুনলাম, সজীব ওয়াজেদ জয়ের, যদি এখন আপনি ফেসবুক পোস্ট দেখেন সব ইংলিশ পোস্ট, বাংলায় উনি আর লেখেন না, সব ইংলিশে পোস্ট করেন। আর দেশে হচ্ছে এখন জঙ্গি টঙ্গিতে ভরে গেছে, এটা নাকি আফগানিস্তান হয়ে গেছে, এই দেশে ইসলামী জঙ্গিদের অত্যাচারে থাকতে পারছে না, এরকম একটা অবস্থা। সারা দুনিয়াকে এটাই জানাচ্ছেন উনি। তো আমেরিকান সিটিজেনের জন্য কি আসে যায়, বাংলাদেশে জঙ্গি থাকলো না কি থাকলো না, এখন ওনাদের প্রভু একমাত্র ওইটাই। কালকে ওই যে ওদের এক যারা হার্পিক মজুমদার বলে, হার্পিক মজুমদার ভারতের এক চ্যানেলে বলছে, সেই মহিলা প্রশ্ন করেছে যে আপনি বাঙালি, আমরা বাঙালিরা তো আমাদের তো একটা আত্মমর্যাদা আছে। আচ্ছা, বাঙালিদের আছে, বাংলাদেশিদের নাই। বাংলাদেশিরা জীবনে কোনোদিন এদের কোনো আত্মমর্যাদা ছিল না, এখনো নাই। ওদের আসল চেহারা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো ওই একই ন্যারেটিভ সেনাবাহিনী দাঁড় করানোর চেষ্টা করছে যে তাদের ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা, কয়েকজন অফিসার আছেন, আপনারা হচ্ছে গিয়ে ভাবমূর্তি নষ্ট করছেন, আর ওনারা ভাবমূর্তি রক্ষা করার ইয়েতে আছেন, দায়িত্বে আছেন। ওনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে না। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন একটা আপনাদের কাছে, সেটা হচ্ছে যে বিডিআর এর যে শেষ শুনানিটা হলো, এখানে একটা জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেটার আপনার শেষ হওয়ার আগে বললো যে আমরা 2-3 দিনের ভেতরে এই জামিন শুনানিটা করব। বলার পরে সবাই বিডিআর এর লোকজন বাইরে ছিল, তারা সব চলে গেল। কয়েক ঘন্টা পরে বলা হলো যে এটা মার্চের 13 তারিখে হবে। মানে এটার কারণ কি? এটার কোনো কারণ আপনারা নিশ্চয়ই আপনাদের দুইজনের সাথে বিডিআর এর সদস্যদের দেখেছে যে আপনাদের ব্যাপারে খুবই সম্মান তাদের, আপনাদের কাছেও এই বিচার নিশ্চয়ই নালিশ এসছে। মানে এটার কারণ কি স্যার, একটু বলেন তো আপনারা দুইজন। হাসিন বলবা? স্যার, আমি যতটুকু জানি বাধা আসতেছে, চাপ আসতেছে, আপনি জানেন তো স্যার, চাপ আসতেছে, এই ভাবিরা চাপ করতেছে। তাদের ধারণা সব বিডিআর সৈনিক অপরাধী, ওই আবেগপ্রবণ হয়ে তো বিচার হয় আইনের মাধ্যমে, সাক্ষ্য আইনের মাধ্যমে বিচার হয়। সাক্ষ্য আইনে ইচ্ছা মতো তো বিচার করে, হাসিনা যেভাবে বিচার করতো সেইভাবে তো আমরা আদালত বিচার করতে পারে না। এখন আমাদের ওই একই অবস্থা হয়েছে, আমাদের ভিতর থেকে বলতেছে না ছেড়েন না, চাপ আছে। এগুলো তো আসলে আমি মনে করি এই জিনিস, অন্য কোনো কারণ না। যদি আইন তাকে মুক্ত করে, কেন তারা ছাড়বে না? এখন সরকার যদি এগুলো প্রশ্রয় দেয়, আমার কি করার আছে, কি বলার আছে, কিচ্ছু বলার নাই। সরকার দায়িত্ব সরকার নেবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি জানি না উনি কেন বুঝতে পারতেছেন না বা বোঝাচ্ছেন না। আজকে সাহেব আসার সময় 2টা সৈনিককে পাইলাম মেট্রোতে, তারা ছিল লাস্ট ব্যাচের সৈনিক, অর্থাৎ 67 ব্যাচ সৈনিক। 3 দিন মনে বাকি ছিল, তারা সব আউট হয়ে গেছে। তা আমি বললাম তোমাদের ওখানে তো বান্দরবনে অনেক ধ্বংসাত্মক ঘর বাড়ি লুটপাট হয়েছে, অনেক অনৈতিক কাজ হয়েছে, এই জন্য ওরা রিকোয়েস্ট করলো, স্যার আমরা এতটা দিন কষ্ট করলাম স্যার, আমরা তো কাউকে মারি নাই, কেউ যদি অপরাধ করে সেটা ভিন্ন কথা, আমার তো ক্ষমা করা যায়। আমি এখন ডিজিবিডিআর নাকি এগ্রি করছে, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি দেখবেন বলতেছে, আমার তো মনে হয় ক্ষমা করা যায়, অসুবিধা কোথায়? ট্রেনিং প্রাপ্ত লোক বাইরে না ঘুরে যদি ট্রেনিং করে, আমাদের জয়েন করে বা অন্য কোথাও যদি থাকে, খারাপ না তো। তারা তো সরাসরি ওই যে অপরাধগুলি, সে অপরাধগুলি করে নেই। আপনি তো রিক্রুট তো করার কথাও না, হয়তো লুটপাটে যদি থাকতে পারে, কিন্তু মানে এটা এত ব্যাপক হয়ে গেছে। মানে আমি তো অন্যভাবে কথা বললে অন্যভাবে যাবে। আসলে আমি বলবো সব মিলে আমাদের একটু সময় হওয়া উচিত আইনের প্রতি। আইন সবার জন্য সমান। এটা আমার যেটা, আমি হাসিনের সাথে সম্পূর্ণ একমত। সত্যিকার অর্থে পিছন থেকে বাধা দেওয়া হচ্ছে। প্রথম জামিনটাও কিন্তু বাধার মধ্যেই তারিখ পাল্টাচ্ছিল,
এবং যারা চায় না যে বিডিআর সৈনিকরা ছাড়া পাক তারাই এই মাদ্রাসাতে ওই আদালতে আগুন ধরিয়েছে, লুটপাট করছে, ভাঙচুর করছে। এবং এটা কিন্তু আর কেউ না, ওই শক্তি যারা